দাবি এবং রাজ্য সরকারের বিভিন্ন স্তরে কর্মচারী এবং আধিকারিকদের সমস্যা নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে। মূলত প্রথমেই আমি বিষয়বস্তুর বাইরে গিয়ে, যদিও এটা প্রাসঙ্গিক, সেটা আমি বলতে চাই। সেটা হলো 2020 সালের মার্চ মাস থেকে অদ্যাবধি যে অতিমারি প্যান্ডামিক, তার ফলে কর্মচারী বন্ধুরা তারা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রশাসনকে সচল রাখার ব্যবস্থা করতে গিয়ে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং অনেকে দুঃখজনকভাবে মারাও গেছেন। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকারগুলির পক্ষ থেকে কর্মচারী এবং তার পরিবারগুলির পাশে যেভাবে দাঁড়ানো হয়েছে, আমাদের রাজ্যে সেটা ঘোষণা করা সত্ত্বেও কিন্তু হয়নি। প্রথমত, রাজ্যের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী ইত্যাদিদের জন্য বলেছিলেন আক্রান্ত হলে 1 লক্ষ করে টাকা তারা পাবেন। কেউ পেয়েছে বলে আমার অন্তত জানা নেই। কেন্দ্রীয় সরকার যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট অন্যান্যদের 50 লক্ষ টাকা মৃত্যুজনিত ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন এবং দিয়ে আসছেন, এই রাজ্য সরকার 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল। মুর্শিদাবাদ জেলাতে কর্মরত একজন বিডিও সহ এ গ্রেডের অফিসার থেকে 4র্থ শ্রেণীর অফিসার এবং অনেক পুলিশ কর্মী, তারা এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। 2-1 জন ছাড়া, হাতে গোনা 2-1 জন ছাড়া কেউ ওই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে আমার জানা নেই। আমি বিরোধী দলনেতা হিসেবে আক্রান্তদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে 10 লক্ষ টাকা প্রদানের যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার তালিকা প্রকাশের দাবি করছি এবং সকলকে অবিলম্বে এটা দেওয়ার ব্যবস্থার দাবি করছি। সাথে সাথে আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা, তার ভাতৃবধূকে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে 1,10,000 টাকা চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। এই ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্ত হয়ে যে সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে চুক্তির ভিত্তিতে হসপিটালে, নার্সিং হোমে সাফাই কর্মী, তাদের পরিবারেরও এই একইভাবে 1,10,000 টাকা চুক্তির ভিত্তিতে বিভিন্ন কর্পোরেশনে অবিলম্বে চাকরি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার, যেটা প্রাক্তন মুখ্য সচিবের ভাতৃবধূর ক্ষেত্রে করেছেন, অন্যান্যদের ক্ষেত্রে করুন, এটাও আমি দাবি করছি। এই কোভিড সংক্রান্ত বিষয়বস্তুর বাইরে গিয়ে আমরা মূলত আজকে সাংবাদিক সম্মেলনে 2টো বিষয়ের উপরে জোর দিতে চাই এবং কর্মচারী পরিষদের পক্ষ থেকে গত সপ্তাহে একটি প্রতিনিধি দল রাজ্যের বিরোধী প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতা হিসেবে
রাজনৈতিক ভাবে নয়, বিরোধী দলনেতা হিসেবে আমার সঙ্গে তারা সাক্ষাৎ করেছিলেন এবং বিরোধী দলনেতার কাজ হলো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা, রাজ্য সরকারের ভালো কাজগুলিতে ইতিবাচক সহযোগিতা করা এবং রাজ্য সরকারের সমস্ত ত্রুটি বিচ্যুতি অন্যায় আচরণের জোরদার সোচ্চার বিধানসভার ভিতরে এবং বাইরে প্রতিবাদ করা। এবং আমি এটা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য থেকে, এটা আপনারা জানেন। যেমন গোটা ভারতবর্ষে কোউইন অ্যাপ ভ্যাকসিন চলছিল, রাজ্য সরকার সঙ্গে ভ্যাক্স চালু করেছিলেন। আমি তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের কাছে আপত্তি করার পরে ভ্যাক্স অ্যাপ এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ জনস্বার্থে বিষয়গুলি তুলে ধরা আমার দায়িত্ব। আমি মনে করি রাজ্য সরকারের কর্মচারী বর্গ তারা আর্থিকভাবে বিভিন্নভাবে বঞ্চিত হওয়া সত্ত্বেও যেভাবে নিষ্ঠার সঙ্গে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের জনকল্যাণের সমস্ত কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে এবং স্বাভাবিক যে পরিষেবা যাকে ই গভর্নেন্স বলা হয় সেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা কিন্তু দায়িত্ব নিয়ে অনেক সমস্যার মধ্যে থেকেও কিন্তু কাজ করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাজ্য সরকার তাদের অর্থনৈতিক প্রোটেকশন এবং তাদের প্রাপ্য যে চাকরির নিরাপত্তা প্রদান, আর্থিক নিরাপত্তা প্রদান সহ চাকরির যে নিরাপত্তা প্রদান সেটা করছে না। আমরা বিশেষ করে মহার্ঘ ভাতার ক্ষেত্রে আমি বর্তমান যে দল পরিচালিত রাজ্য সরকার আছে সেই দলের অভ্যন্তরে মন্ত্রী ছিলাম এবং কিছুদিন সেই দলের প্রভাবিত বা প্রো স্টেট গভর্নমেন্ট কর্মচারী সংগঠনেরও দেখভাল করেছিলাম। সেক্ষেত্রে পে স্কেল রিভিশনের যে ঘোষণা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার মঞ্চে আমার উপস্থিত থাকার সুযোগও হয়েছিল বা আয়োজকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিছুটা কাজ আমি করার চেষ্টা করেছিলাম। আমাকে যে দায়িত্বটা আমার প্রাক্তন পার্টি যেটা দিয়েছিলেন সেটা আমি করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে দেখেছি যে মহার্ঘ ভাতার মতো যে ইস্যু সেটা পিএস স্কেলে সম্পূর্ণভাবে নেগলেক্ট করা হয়েছে, এরিয়ার থেকে বঞ্চিত করা হয়েছে এবং হাইকোর্টে দীর্ঘদিন ধরে কর্মচারীদের পক্ষ থেকে যুক্তিসঙ্গত আইনি লড়াই, পরবর্তীকালে স্যাটের রায়, তার পরবর্তীকালে আবার বর্তমানে হাইকোর্টের যে লড়াই দীর্ঘ সময় ধরে, তাতে সর্বস্তরে আইনগতভাবে খুব পরিষ্কার যে কর্মচারীদের দাবির যৌক্তিকতা আছে এবং অন্যান্য রাজ্যে সেই দাবি স্বীকৃত হয়েছে। কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমাদের রাজ্য সরকার এই দাবি থেকে বঞ্চিত করছে। আমরা যদি মহার্ঘ ভাতার বঞ্চনার বিষয় দেখি, 2016 সালে ডিএ বঞ্চনার অবসানে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে যে সংগঠন, তাদের মধ্যে আমাদের এই কর্মচারী পরিষদ অন্যতম। 2019 সালে স্যাট পরপর 26শে জুলাই, 8ই আগস্ট এই মহার্ঘ ভাতার পক্ষে রায়দান করেছিলেন এবং মহার্ঘ ভাতা মিটিয়ে তারপরে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ লাগু করতে সরকারকে নির্দেশ দেন। কিন্তু বর্তমান সরকার সেটা করেননি। সরকার কৌশলগত অবস্থান নিয়ে স্যাটের 8ই আগস্টের রায়কে বাদ দিয়ে শুধুমাত্র 26শে জুলাই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এটা একটা আইনি লড়াই, আমি কোর্টের অভ্যন্তরীণ বিষয়ে এখানে আলোচনা করতে চাই না, কিন্তু আমারও মনে হয়েছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত বিষয়
এবং এই আইনি লড়াইতে কর্মচারী পরিষদ যাতে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য এই সরকার নানাভাবে বাধা দান করছে। কিন্তু আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইতে কর্মচারী পরিষদ কর্মচারীদের হয়ে লড়বে এবং বিরোধী দলনেতা হিসেবে সম্পূর্ণভাবে আমরা তাদের সাহায্য করব। আপনারা যদি দিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেন কেন্দ্রের 28% সঙ্গে রাজ্যের মাত্র 3%, তাহলে বুঝতে পারবেন কতটা দেউলিয়া আমাদের এই রাজ্য সরকার এবং তারা কর্মচারীদেরকে কিভাবে বঞ্চিত করছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, কর্মচারী এবং আধিকারিকদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক 90%-এর বেশি তাদেরকে বঞ্চিত করে সব জায়গায় কিন্তু একটা সুবিধাভোগী শ্রেণী এই সরকার তৈরি করেছেন। তার মাননীয় মুখ্যমন্ত্রী তার সিওও থেকে তৈরি করেছেন। যেমন এ গ্রেডের অফিসারের ক্ষেত্রে শুধু দেখবেন এক্সিকিউটিভ যারা বিডিও এসডিওরা, তাদের ক্ষেত্রে যে বেতনের ব্যবস্থা করেছেন, এই একই ক্যাডার থেকে উত্তীর্ণ হয়ে যারা কাজ করছেন ল্যান্ড ডিপার্টমেন্টে, ফুড ডিপার্টমেন্টে, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে, তাদের সবাইকে বঞ্চিত করেছেন। তাদের সংখ্যাটা কিন্তু 100-এর মধ্যে 90। ঠিক একইভাবে পুলিশের মধ্যে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভ্রাতুষ্পুত্রকে পাহারা দেন ডাইরেক্টর অফ সিকিউরিটি। এই ডাইরেক্টর অফ সিকিউরিটির লোকেদেরকে প্রায় 10,000 টাকা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়। সেক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ কর্মচারীরা এখান থেকে যেমন রেশন থেকে বঞ্চিত করেছেন, ঠিক একইভাবে এখান থেকেও বঞ্চিত করেছেন। এটা পুলিশের ক্ষেত্রে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, মানে ডি গ্রুপ থেকে এ গ্রেডের অফিসার পর্যন্ত তাদের ক্ষেত্রে এই বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গে হচ্ছে। রাজ্য কর্মচারী পরিষদ ট্রান্সফার করে দিচ্ছে, ভিজিলেন্স বসাচ্ছে, নানা ধরনের দমন পীড়ন নীতি যা বিগত সরকারের সমস্ত সরকারের সময়কালকে একেবারে অতিক্রম করে গেছে। এমনকি সিনিয়র এমপ্লয়িরা বলেন বা কর্মচারী আন্দোলনের নেতারা বলেন যে জরুরি অবস্থার সময় বা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় যে কমিশন হয়েছিল তার বাইরে গিয়েও এই সরকার তার দমন পীড়নের নীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বাধীনতার পরবর্তী সময়ে কালে কোন রাজ্য তো করেননি, এই রাজ্যেও সেই জিনিস হয়নি। প্রতিহিংসামূলক বদলির উদাহরণ যদি আমরা দিতে যাই, তাহলে দেখব কর্মচারী পরিষদ করার জন্য কর্মচারী পরিষদকে সংগঠিত করে বকেয়া মহার্ঘ ভাতা এবং চাকরির ক্ষেত্রে সম্মান এবং নিরাপত্তা, এই যুক্তিসঙ্গত দাবি তোলার জন্য কাউকে সাগরে, কাউকে আলিপুরদুয়ারে, কাউকে বড়চড়াতে, যাতে তিনি পাহাড়ের কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং পর্যন্ত ট্রান্সফার করে তারা যে সমস্ত জায়গায় উচ্চতার সঙ্গে কাজ করতেন, মহাকরণ আপনার নবান্নতে কাজ করতেন, তাকে সাগরে বিডিও অফিসে বা আলিপুরদুয়ারে মোটর ভেহিকেল অফিসে তাকে অসম্মানজনক ভাবে বদলি করে এরকম অসংখ্য উদাহরণ নজির আমরা দিতে পারি। কিন্তু গণতন্ত্রে কখনো এই সমস্ত দমন পীড়ন শেষ কথা বলে না। শেষ কথা বলে জনগণ এটা বারে বারে প্রমাণ হয়েছে। 2006 সালেও একটা সরকার ছিল যারা 235 আর 30-এর দম্ভ দেখাতেন। বর্তমান সরকারও একইভাবে 213-77-এর দম্ভ দেখাচ্ছেন। কিন্তু এই দম্ভ গণতন্ত্রের শেষ কথা বলে না। গণতন্ত্রে কিন্তু মানুষই জয়যুক্ত হয়। আমাদের সংবিধানের দুটি স্তম্ভের উপর আমাদের আস্থা আছে, একটা জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে
পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, আধিকারিক, পুলিশ কর্মী থেকে সর্বস্তরে আপনি তাকিয়ে দেখুন, নার্সরা বেতন পাচ্ছে না, তারা রাস্তায়, যাদের এই সময় কোভিডের সময় সেবা দেওয়ার কথা। আজকে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীরা 4 মাস বেতন পাননি, বিক্ষোভ দেখাচ্ছে। আজকে দেখুন বিকাশ ভবনের সামনে লাগাতার বিভিন্ন স্তরে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষামিত্র তারা ধর্ণা দিচ্ছেন। রাজ্যে চাকরি নেই, ভোট এলেই 60,000 গ্রুপ ডির নিয়োগের কথা বলা হয়, ভোট এলেই শূন্যপদ পূরণের কথা বলা হয়। রাজ্য সরকারের পক্ষে রাজ্যপাল মহোদয় যে বক্তৃতা রেখেছেন নতুন সরকারের, সেখানে 1.5 কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। 1.5 কোটি চাকরি কারা পেয়েছেন, বাস্তবটা কি সে আপনারা জানেন। কারণ পশ্চিমবঙ্গে 23% বেকার, 22 সামথিং, এটা সমস্ত জায়গায় তথ্যের মধ্য দিয়ে উঠে এসেছে, স্বীকৃত তথ্যের মধ্য দিয়ে উঠে এসেছে। তাই একদিকে অস্থায়ী কর্মচারী দিয়ে, কন্ট্রাকচুয়াল দিয়ে, ক্যাজুয়াল দিয়ে সরকারি দপ্তর চালানো, শূন্য পদগুলো পূরণ না করা, অন্যদিকে সুবিধাভোগী শ্রেণী সৃষ্টি করে গরিষ্ঠ সংখ্যক কর্মচারীদের যুক্তিগ্রাহ্য দাবি থেকে বঞ্চিত করা, আর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সময় সরকারি কর্মচারী সংগঠন প্রায় তুলে দেওয়া হয়েছে। শাসক দলের কর্মচারী সংগঠনেরও আপনি কোনো হদিস পাবেন না, কোথাও দেখতে পাবেন না, খুঁজে পাওয়া যাবে না, এটা কোথাও নেই। নিশ্চয়ই নিজেদের পরিষেবা দান, খেলা, কাজের সময় আমরা খুবই, প্রত্যেকটা খেলা আমাদের কাছে প্রিয়। জাপানেও অলিম্পিক চলছে এবং আমাদের অনেকগুলো খেলা অলিম্পিকের মধ্যে আছে, আপনারা জানেন, অনেক ফেডারেশনও আছে। এবং বাংলায়ও আমরা প্রায় প্রচুর কাঠামো করেছি, 40টা যুবনিবাস, 74টা স্টেডিয়াম, 793টি মিনি ইনডোর স্টেডিয়াম, 4000-এর বেশি মাল্টি জিম, 400-রও বেশি খেলার মাঠের উন্নয়ন, সুইমিং পুল, রাজ্য জুড়ে বিভিন্ন স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান মাঠ, নেতাজি ইনডোর স্টেডিয়াম, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, ওদিকে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়া সংস্কৃতি কেন্দ্র, যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম, ওদিকে রুবির কাছে আমাদের যেটা আছে, হ্যাঁ গীতাঞ্জলি, ওটারও ইনডোর হিসেবে ওটাও ভালো করে করা হচ্ছে। বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে খেলাশ্রী প্রকল্পের আওতায়। কত লক্ষ ক্লাবকে আমরা হেল্প করেছি এর মধ্যে? 25,000 ক্লাবকে আমরা 5 লক্ষ টাকা করে গ্রান্ট দিয়েছি, অলরেডি দেওয়া হয়েছে। এবং এটা প্রতি বছরই দেওয়া হয়। প্রথম বছরে দেওয়া হয় 2 লক্ষ টাকা, পরপর 3 বছর আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হয়। সেটা আমরা ইতিমধ্যেই করেছি। আমরা কয়েক হাজার ছেলে মেয়েদের নিয়ে পুলিশও কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তারা কিন্তু খেলাধুলা করায়। এবং আমি মনে করি অলিম্পিককেও তাদের আন্ডারে যারা আছে তাদেরও 5 লাখ টাকা করে দেওয়া হয়। হ্যাঁ, 36টা অ্যাসোসিয়েশন আছে। প্লাস হচ্ছে কোচিং ক্লাব, রাজ্য জুড়ে যে কোচিং ক্লাব আছে সেই কোচিং ক্লাবগুলোকেও আমরা হেল্প করি, কারণ কোচিং ক্লাবগুলো আমাদের খুব হেল্প করে ছেলে মেয়ে তৈরি করতে। এবং আমি মনে করি খেলা হবে এই স্লোগানটা যদি চিরস্থায়ী করতে হয়, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খেলা হবে, এই স্লোগানটাকে কার্যকরী করতে হবে। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, স্লোগানটা এতটাই পপুলার, আমি যখন ইলেকশনের সময় গ্রামে গঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত, খেলা হবে। মানুষের কাছে স্লোগানটা, তার মানে বাংলার লোক এত ভালোবাসে খেলা হবে। এবং এটা আজকে পার্লামেন্টেও স্লোগান উঠছে।
আজকে বিভিন্ন রাজ্যে উঠছে। মনে রাখবেন, এটা বাংলার গর্ব। বাংলা কিন্তু পথ দেখিয়েছে। আগামী দিন সারা দেশেই খেলা হবে এবং সেই খেলা হবেটাকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যারা আইএফএ থেকে শুরু করে মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে সুপার লিগ ক্লাব থেকে শুরু করে আমার নিচুতলা পর্যন্ত সকলে এবং গ্রামের ক্লাবগুলো, এগুলো খেলতে হবে। আমি 1 লক্ষ ব্লক ক্লাবের জন্য ফুটবল তৈরি করেছি আমাদের সরকারের পক্ষ থেকে। খেলা হবে দিবস করছি আমরা 16ই আগস্ট। 16ই আগস্ট আপনারা জানেন, এক সময় একটা খেলার ঘটনাকে কেন্দ্র করে অনেকে মারা গিয়েছিল এবং 16ই আগস্টটা আমাদের সকলের অনেক প্রোগ্রাম আগে হতো, এখন আর হয় না। সেইটাকে মনে করিয়ে খেলা হবে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা যেন মানুষের মনে লেগে থাকে। যেমন আমি মনে করি একটা ভালো গান তৈরি করা দরকার। খেলা হবে, খেলা হবে। আমরা যখন বলতাম স্বাস্থ্যসাথীর খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, সমব্যাতির খেলা হবে, লোকে একটা দারুণভাবে, মানে মেয়েরা পর্যন্ত উৎসাহী হয়ে প্রায় নৃত্য আকারে এটাকে স্বাগত করত। এখানে খেলা হবে, ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, অলিম্পিকের খেলা হবে, সুইমিংয়ের খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে, মাঠে ময়দানের খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে, মোহামেডান, এইভাবে একটা খেলা হবে। স্লোগানটাকে চিরস্থায়ী করার জন্য প্রতি বছর আমরা 16ই আগস্ট এটাকে পালন করব। খেলা হবে দিবস। এটা খেলাধুলার জগতে একটা আলোড়ন সৃষ্টি করবে এবং 1 লক্ষ বল গ্রামের গরিব ক্লাবগুলোকে আমরা দেব। এখানেও যে বল রাখা আছে, আইএফএর আন্ডারে যে 303টি ক্লাব আছে, আইএফএর সবাইকে অনুরোধ করব তারা যেন 10 টাকা করে বল তাদের ক্লাবগুলোকে দিয়ে দেন। আর মোহনবাগান, মোহামেডান এবং ইস্টবেঙ্গলকে একটা টোকেন 100 করে বল আমরা দিচ্ছি। এবং এছাড়াও গ্রাম বাংলায় 1 লক্ষ দিচ্ছি। এবং 16 তারিখে যারা খেলবে, আইএফএকে অনুরোধ করব খেলাধুলোটাকে যদি অর্গানাইজ করা যায়। আপনাদের আইএফএর যে 303টে ক্লাব আছে, তাছাড়াও গ্রাম বাংলায় যারা খেলবে ক্লাবগুলো, 25,000 ক্লাব তো আমাদের ডোনেশনই পায় এবং পুলিশেরও অনেক ক্লাব আছে। তাদেরও কিন্তু ওই দিন খেলবার জন্য একটা হাত খরচ 15,000 টাকা করেও দেওয়া হবে। 10টা করে বল প্লাস 15,000 টাকা করে দেওয়া হবে, যাতে তারা খেলা হবে প্রোগ্রামটা করতে পারে। মোহনবাগান আইএসএল উঠে খেলছে, চুক্তি ঠিক আছে, নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ? কারা আছে ইস্টবেঙ্গলের? দেখি একটু হাত তুলুন তো। মনটা কি খারাপ? চিন্তা নেই, হয়ে যাবে। একটু চুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে, বাট আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক, মোহনবাগানও খেলুক, ইস্টবেঙ্গলও খেলুক। বাট সেদিনকে মোহনবাগান ক্লাবের দরজা খুলে দিয়েছিল আপনাদের সব সমর্থকদের আসার জন্য। সুতরাং আমি মনে করি এই সম্পর্কটাই মেনটেন করা উচিত। প্রতিযোগিতা, ভালোবাসা, খেলাধুলার মধ্যে দিয়ে কিন্তু একে অপরকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি চাই মোহামেডানও খেলুক। আজকে হয়তো সুলতান বেঁচে নেই, বাট তাদের ক্লাবটারও তো একটা গুরুত্ব আছে। সুতরাং যারা ভালো করবে তারা খেলুক এবং আমরা চাই যে বাংলার ক্লাবগুলো ভালোভাবে একটা ভালো ভূমিকা নিক। কাজেই যা আলোচনা হচ্ছে, ইস্টবেঙ্গলের সাথে চুক্তি হচ্ছে, একটু ছেড়ে খেলুন। একটু ছেড়ে খেললে ওটা হয়ে যাবে এবং আমি আশা করি আপনারা ইস্টবেঙ্গল আইএসএলে খেলবেন, যতদূর আমার ইনফরমেশান আছে। এবং আগের বারও লাস্ট মোমেন্টে আমি ইন্টারফেয়ার করেছিলাম, উপায় ছিল না, বেঙ্গলের ক্লাব বলে মোহনবাগান করে নিয়েছিল। এবারেও আপনাদের আমি এটুকু বলতে পারি, একটু ছাড়াছাড়ি করে রাখুন, সব ঠিক হয়ে যাবে। 5 বছরের জন্য কেউ গ্যারান্টি নেবে এটাও তো মুখের কথা নয়। একটা 50 কোটি টাকা করে লাগে। সুতরাং তাদের অনেক করে বলে টোলে রাজি করানো হয়েছে এবং যেটুকু টুকটাক আছে, মেম্বারশিপও তো অ্যালাউ করে দিয়েছে, যেটুকু টুকটাক আছে ইট উইল বি সলভ
এবং খুব তাড়াতাড়ি আমি আশা করি যে আপনাদের মুখেও হাসি ফুটবে, আপনারাও আইএসএল খেলবেন। সবাই ভালো থাকুন। এই সরকারের সময়ে এই সরকার মনে করে যে হাঁড়ি কলসি, জাল, গামছা, সাইকেল, ক্যারাম বোর্ড, লুডু, ফুটবল 200 টাকা, 500 টাকা, 100 টাকা এইগুলো বিতরণের মধ্য দিয়ে সম্প্রতি আমি টিভিতে দেখছিলাম খেলা গাড়ি বিতরণ হয়েছে কিছুদিন আগে। এইগুলোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিকে থাকা যায়। তাই এই সরকার সেচ ব্যবস্থা স্থায়ী সমাধানের ব্যাপারে উদাসীন। একটা প্রজেক্টই হয়েছে কেন্দ্রীয় সরকারের 75 ভাগ টাকা, রাজ্যের 25 ভাগ টাকায় এলাকায় কপালেশ্বরী, বাগুই, খিনাই, চন্ডিয়া। তার পরবর্তী সময়ে গান্ধী মাস্টার প্ল্যানের কিছু কাজ হয়েছে, সেটা 75-25 নিয়মে। তার পরবর্তী সময়ে কোন বড় মাস্টার প্ল্যান সেচ দপ্তরের ক্ষেত্রে এই রাজ্য সরকার গ্রহণ করেনি। আপনি বলতে গেলেই বলবে টাকা নেই, এই অভিজ্ঞতা সবার আছে। কিন্তু যেটা করলে সস্তায় গিমিক। আমি এই লক্ষ্মীর ভান্ডার কর্মসূচি নিয়ে আগামী বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব। সেই দিন এই বিষয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখার আমি চেষ্টা করব। আজকের বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। খেলা হবে দিবস রাজ্য জুড়ে পালিত হবে, তার এই উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16ই আগস্ট খেলা হবে দিবস পালিত হবে এবং সেই দিন বিভিন্ন গ্রামের যারা ছেলে মেয়ে রয়েছে, যারা খেলতে ভালোবাসে, তাদেরকে ফুটবল বিতরণ করা হবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে খেলা হবে দিবস পালিত হবে তার আগে যে সামগ্রিক ঘোষণা, সেখানেও কার্যত খোশ মেজাজে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে, এবং তিনি একের পর এক ফুটবল ছুড়ে দিচ্ছেন দর্শক আসনের উদ্দেশ্যে। খেলা 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 হবে, কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে। তাহলে 16ই আগস্ট খেলা দিবস পালন করুন। খেলা মানুষকে মুক্ত করে। স্বাধীনতা দিবসের পরের দিন আসুন আমরা স্বাধীন বাংলা, স্বাধীন ভারতবর্ষ, আমরা মানুষের মনে মুক্তির প্লাবন, আমরা যাতে হাসি ফোটাতে পারি মুক্তির প্লাবনে। তাই খেলা হবে দিবস প্রতিবারই হবে। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। খেলা হবে।